রাজনীতিতে তাদের সোচ্চার ভূমিকা পালন করেছে। এই সোচ্চার ভূমিকা পালনের বিনিময়ে আমরা যারা গত 17 বছর বিরোধী রাজনীতিতে হামলা, মামলা, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি, এই গণমাধ্যমের অবদান এবং গণমাধ্যমের যে ভূমিকা ছিল তাদের জীবনের বিনিময়ে এবং তাদের সাহসিকতার বিনিময়ে এই পেশিবাদীর বিরুদ্ধে তারা নিউজ করেছেন, কাভারেজ দিয়েছেন। আমি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করব। গ্রেফতার করেছিলেন, সেদিন যদি এই গণমাধ্যম কর্মীরা সেদিন যদি আমার পাশে না থাকতেন, সেদিন তাদের দুঃসাহসিকতার মুখে 2 জন গণমাধ্যম কর্মীকে আমি চিনি না ডিবিএ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। সেদিন তারপরেও তারা ভিডিও ফুটেজ নিয়েছিলেন এবং সেদিন আমাকে যখন তুলে নিয়ে গিয়েছিল, সেদিন আমার গ্রেফতারের দৃশ্যটি সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ডিবি আমাকে একদিন অন্ধকারে রেখেছিলেন, ভিডিওর সামনে আনেননি। 13 তারিখ 15 তারিখ আমাকে ভিডিওর সামনে এনে হাজির করেছিলেন। কাকরাইল থেকে শুরু করে বিচারপতি ভবন থেকে শুরু করে পুলিশ হাসপাতাল থেকে শুরু করে আমাকে অগ্নিসংযোগের মামলা দেওয়া হয়েছিল। কিন্তু সেদিন যদি গণমাধ্যম যদি না তার ভূমিকা পালন না করত, তার সাহসিকতা যদি না প্রমাণ করত, তাহলে আজকে হয়তো এই গণমাধ্যমের সামনে এখানে আমি কথা বলতে পারতাম না। সাপোর্ট স্বরূপ তাকে সাধুবাদ দেওয়ার জন্য তার অপকর্মগুলো মিডিয়ায় প্রকাশ করতেন। কিন্তু আমাদের মতো যারা মানবাধিকার কর্মী এবং যারা জাতীয় নেতৃবৃন্দ এবং যে সমস্ত মিডিয়ার নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা ভালো কথা বলতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা গণতন্ত্রের পক্ষে কথা বলতেন, সেই সমস্ত কথাগুলি তারা প্রকাশ করতেন না। প্রিয় নেতৃবৃন্দ, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা আপনাদের কাছে আমাদের সংগঠন ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো। হৃদয়ের ভাইয়েরা, আপনারা গণতন্ত্রের পক্ষে কথা বলবেন, আপনারা ন্যায়সঙ্গত ব্যাপারগুলিকে আপনারা সামনে এগিয়ে আনবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। যে লেজিসলেটিভ অংশ যারা আইন পাশ করে, দ্বিতীয়ত হচ্ছে যে এক্সিকিউটিভ অংশ যারা কার্য প্রণয়ন করে অর্থাৎ যারা মেইন কাজগুলো করে, তৃতীয় যারা হচ্ছে বিচারিক অংশ যারা হচ্ছে আমাদের আদালত সামলায়, চতুর্থ হচ্ছে জার্নালিজম অর্থাৎ যারা আমাদের কাছে নিউজটা পৌঁছে দেয়, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমাদের কাছে বুঝিয়ে দেয়। এই ডেমোক্রেসি 4টা পিলারই দরকার ডেমোক্রেসি একটা সুন্দরভাবে সচলভাবে চালানোর জন্য। আপনার কখন হচ্ছে দেশে স্বৈরতন্ত্র আসে যখন আপনার সত্য তথ্যগুলা যে রাইট ইনফরমেশন এগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছায় না। এই ইনফরমেশনগুলোই হচ্ছে আপনার আজকের এই জুলাই গণঅভ্যুত্থান এই 17 বছর হচ্ছে আপনার স্বৈরাচারী শাসন ব্যবস্থা হচ্ছে প্রণয়ন করেছে আপনার। তো আমি প্রথমেই আশা করব যে এই নতুন বাংলাদেশে আমাদের এই ডেমোক্রেসির 4th পিলারটা আবার পুনরুজ্জীবিত হোক এবং হচ্ছে এই সচলভাবে হইতেছে আবার সফলভাবে হচ্ছে কাজ করবে। এইগুলো হচ্ছে আমার বক্তব্য। তাকে পুলিশ বের করে নিয়ে আসে। তাকে যখন লিফটে তোলা হচ্ছিল তখন লিফটটি ভাগ্যবশত লিফটটি ফুল থাকার কারণে তিনি লিফটে উঠতে পারেননি। বৃষ্টি হচ্ছিল, তার হাতে হ্যান্ডকাপ পরানো, পুলিশ তাকে ধরে রেখেছে। আমি গেলাম, জাস্ট একটা মোবাইল ফোন নিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে নুরুল ভাই আপনি এখন মেসেজ কি দিবেন? উনি আমাকে বললেন যে সরকার 90% পড়ে গেছে, জনগণকে বলেন 10% ধাক্কা দিতে। আমি এটি খুব দ্রুত সময় অফিসে পাঠাই এবং অফিস সবাই প্রকাশ করে সরকার। পরবর্তীতে এই কোডটি, এই হেডলাইনটি সকল গণমাধ্যম পরের দিন প্রথমত অনলাইন করেন, টেলিভিশনগুলো করেন এবং পত্রিকাগুলো প্রদর্শনে হেডলাইন করেন। 2রা আগস্টের ঘটনা। আমি জাস্ট এই জন্য কথাগুলো বলছি যে গণমাধ্যমে যারা মাল্টিমিডিয়া আমরা কাজ করেছি, আমাদের ভূমিকা প্রত্যেকটা গণমাধ্যম কর্মী যারা মাল্টিমিডিয়াতে কাজ করেছি আমরা মৃত্যুকে হাতে নিয়ে কাজ করেছি এবং মহান আল্লাহ আমাদেরকে সুস্থভাবে সেই 5 আগস্ট থেকে আমরা এখন অবধি সুস্থভাবে মানে থাকাকালীন পত্রিকাটি আমি গোপনে নিয়ে এসে পড়তাম এবং এটা বড়টার পরে আমাকে পিটিয়ে মন থেকে বের করে দেওয়া হয়েছিল। এই দুঃখের কথা বলতে চাচ্ছি, বিগত 17 বছর সাংবাদিকতার এই ছিল চিত্র সচিত্র প্রতীক। আপনারা জানেন বিগত এই সরকারের ধ্বংসাত্মক কিছু কার্যক্রমের সাক্ষী ছিল সাগর রুনি, তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমি আজকে বলতে চাই এই অনুষ্ঠান থেকে, এই
দাবি হবে সাগররুনির অবিলম্বে হত্যার বিচার দাবি করা, সেই বিচার নিশ্চিত করা। নিউজ কভার যাচ্ছিলাম, সকাল 10টায় উপস্থিত হয়ে মিরপুর 10, সেখানে তখনও আন্দোলনকারীদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। তবে সেই সময় আওয়ামী লীগ সহ যুবলীগ সহ অঙ্গ সংগঠন তারা অবস্থান করছিল। 11টা থেকে বলা চলে 2টা পর্যন্ত তারা মাঠ দখল করে রেখেছিল। চারদিকে হচ্ছে তখন উত্তাল পরিস্থিতি, তখনও মিরপুর 10 আন্দোলনকারীদের প্রবেশ করতে সক্ষম হয়নি। ঠিক এই 3 থেকে 4 ঘন্টা আমরা দেখেছি যে যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য যারা সরকার দলীয় সংগঠনগুলো রয়েছে, 2টা পর্যন্ত তারা সেই মাঠে অনবরত বৃষ্টির মতো করে ছুটতে আমরা দেখেছি। এবং আমরা যখন ক্যামেরা গুলো তাক করছিলাম সেদিকে, যখন দেখছিলাম যে ওই প্রান্তে মানে বুলেটের আঘাতে অনেকে পড়তে দেখেছি, তাদেরকে আবার হাসপাতালে নিয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে ঘটনাস্থলে। এইভাবে চলতে থাকলো 2টা পর্যন্ত। যখন আওয়ামী লীগ বা অন্যান্যদের তাদের গুলির যে মজুদ ছিল সেটি যখন শেষ হয়ে গেল, তখন পুলিশ এসে শেষ পর্যন্ত 2টা থেকে 3টা পর্যন্ত তারা গুলি করতে শুরু করে। শেষ পর্যন্ত আন্দোলনকারী যারা ছিলেন এই অভ্যুত্থানে, তারা মিরপুর 11, মিরপুর 13 এবং সারাপাড়া কাঠপাড়ার যে সড়কটি রয়েছে 3 দিক থেকে তারা ঘেরাও করলো। মিরপুর 10 যখন ঘেরাও করলো এবং এমনভাবে ঘেরাও করলো, 3 দিক থেকে তারা ঢিল ছোড়া শুরু করলো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে। এরপরে আসলে সেনাবাহিনী আসার পরে তারা ভয়ে সন্তুষ্ট হয়ে তারা চলে যায়। আমরা সেই দৃশ্য দেখছি। তার আগে আমরা 19 জুলাই শুক্রবার যেদিন ছিল, সেদিন আমাদের মাঠে থেকে সংবাদ সংগ্রহের কাজ করেছি। আমি দেখেছি আপনাদের দীক্ষা রাজনীতিবিদদের পাশাপাশি, ছাত্র নেতৃবৃন্দের পাশাপাশি আমাদের সাংবাদিক ভাই বোনেরা যেভাবে, যে কষ্ট স্বীকার করে, যে হুমকির মুখে সংবাদ সংগ্রহ করেছেন, সংবাদ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমি একজন সাংবাদিক হিসেবে নিজে কৃতজ্ঞ, গর্বিত। আপনাদের প্রতি আমার লাল সালাম। আসলে আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়। এখানে উপস্থিত আছেন 2 জন মজলুম, বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার। আমি এই 2 মহান অতিথির বক্তব্য শুনতে আগ্রহী। আমরা সাংবাদিকরা গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য রাজনীতিবিদদের পাশে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমাদের পূর্বপুরুষরা অংশগ্রহণ করেছেন। এর এক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন, কিংবা এতগুলো সাংবাদিকদের সংগঠন আছে, এরপরেও কেন আরেকটি সংগঠনের প্রয়োজন হলো? ইনফ্যাক্ট আমাদের যিনি আজকে প্রধান অতিথি আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়া, গতকাল ভাইয়ের সাথে যখন আমার কথা হচ্ছিল, ভাইয়াও কিন্তু আমাকে বললেন যে অনেক সংগঠন তোমরা কি করতে চাচ্ছ। আসলে একটি বিষয় আমি শুরুতে একটু বলে রাখি যে গণ-অভ্যুত্থান, তো গণ-অভ্যুত্থানের সাথে কিন্তু আমরা পরিচিত। সেই 90-এর গণ-অভ্যুত্থান, এর আগেও 69-এর গণ-অভ্যুত্থান। তো এবার ফাইনালি 24-এর যে গণ-অভ্যুত্থান যে আমরা দেখলাম, সেদিকে কেন আমরা একটু ডিফারেন্ট করছি? এটা করার কারণ হলো, আমরা দেখলাম যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আসলে দীর্ঘদিনের একটি বলা যায় একটি বিস্ফোরণ ঘটেছে। আমরা সেই বিষয়টি দেখলাম। কিন্তু এর আগের যে বিষয়টি আমরা দেখেছি যে গণমাধ্যমে আমরা আসলে কি দেখতাম, গণ-অভ্যুত্থানের আগে গণমাধ্যমে আমরা কি দেখতাম? আমরা দেখতাম যে কোথাও একটি সেতুর জন্য পিলার বসছে, সেটা নিয়ে 2-3 ঘন্টা লাইভ চলতেছে। কোনো একটি মেট্রোর ভায়াডাক্ট বসতেছে, সেখানে 2-3 ঘন্টা লাইভ চলতেছে। কিন্তু গণমানুষের আসলে কি সমস্যা, মানুষের ভিতরে ক্ষোভ, মানুষের নানান কষ্টের যে জায়গাটা, যেহেতু গণমাধ্যম আমরা বলি 4th স্টেজ, তো 4th স্টেজের কাজটা কি আসলে? শুধুই কি উন্নয়নের গল্প দেখানো, নাকি জনমানুষের কাছে গিয়ে সেই বিষয়গুলো তুলে আনা? তো এই বিষয়গুলো কিন্তু আমরা মেনটেন করতে পারি নাই, নানান কারণে পারি নাই। সেটা পলিসির কারণে পারি নাই, কিংবা বিভিন্ন কারণে পারি নাই। তো আমরা সেই জিনিসটা চিন্তা করলাম যে আমরা দেখলাম যে জুলাইতে যখন আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধছে, আমি একটু স্মৃতিচারণ করি, খুব সম্ভবত 11ই জুলাই আমি নিউজ রুমে, তো আমি টিকারে দেখছি, টিকার চলতেছে যে শাহবাগে আমাদের একজন সহকর্মী টেলিভিশনে কাজ করেন,
হাতে লাল মাইক্রোফোন। তো লাল মাইক্রোফোন থাকার ফলে তিনি আসলে আন্দোলনকারী যারা ছিলেন তাদের দ্বারা একটু নিগৃহীত শিকার হয়েছেন। তো পরক্ষণে দেখলাম সেটি একটু নিউজ আকারে চলে এসেছে, আমি আমার টাইমলাইনে দেখলাম। তো সেখানে যিনি মজলুম তার পক্ষে মানুষের কিন্তু আরো সফট কর্নার কাজ করার কথা, কিন্তু দেখলাম যে না, মানুষ আসলে সেখানে আবার অ্যাপ্রিশিয়েট করতেছে যে সাংবাদিক মাইকেলে মানুষ খুশি হচ্ছে। এবং এই পরিস্থিতিটা কিন্তু একদিনে তৈরি হয় নাই যে সাংবাদিক মাইক গেলে মানুষ খুশি হয়। মানে এইটা আমার কথাগুলো যে দেখেন একজন সাংবাদিকের আসলে লেভেল কতটুকু, সে কতটুকু যেতে পারে, হ্যাঁ যেতে পারে রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু সে কি বড় বড় টেন্ডার বাগিয়ে আনার সক্ষমতা তার আছে? তার কি ল্যান্ড ক্রুজার প্রারোদয় করার সক্ষমতা আছে? তার তো নাই। এমনও দেখা যায় যে নিজের রুজির টাকা দিয়ে মাস শেষে আসলে পরিবার নিয়ে যে সে রিক্রিয়েশন করবে সেইটার টাকাটুকু পর্যন্ত তার পকেটে থাকে না, কিন্তু তারপরেও সে মার খাচ্ছে কিংবা সে কোনো জায়গায় অপদস্থ হচ্ছে। মানুষ তাদেরকে অভিনন্দন জানাই যে তারা সংগঠন গড়ে তুলেছে এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি সেখানে আমাকে দাওয়াত করেছে। আজকে তারা বর্তমানে আছেন আমাদের জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়ের সাথে এই প্রোগ্রামে আরেকটা ভালো লাগার বিষয় আছে যে আজকে আপনারা যে আন্দোলনের উপরে গ্রেফতার হওয়ার আগে আমি এবং সম্মানিত করেছেন, সেজন্য আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। যেটা বলছিলাম যে আজকের এই গণ অভ্যুত্থানের কিছু কিছু কথা হয়তো পত্রিকা এসেছে, গণমাধ্যম এসেছে, অনেক অজানা কথাই আসলে আপনারা জানেন না। এবং আমরা জন্ম দিয়েছিলাম 2018 সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে 9 মাস। এই আন্দোলন করেছিলাম আমরা 17 ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত, 8.5 মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম। একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন, এগুলো তরুণদেরকে সাহসী করেছিল, উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম, এগুলো একই আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি, বাকি 16 বছরের যারা আত্মত্যাগ করেছে, সংগ্রাম করেছে, তাদের কথা স্মরণ না করি, এটা অন্যায় হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, আমি মনে করি শুধু জুলাই গণ অভ্যুত্থান না, গত 16 বছরে ফ্যাসিবাদের আমলে যারা নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, অঙ্গ হারিয়েছে, প্রাণ হারিয়েছে, সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করা এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মাননা জানানো। জুলাই গণ অভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয়, সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে, এবং সেই ঘোষণাপত্র অবশ্যই এই 16 বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে সেটা উল্লেখ থাকতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে, আমরা এটা চাই। এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, আমাদেরকে দাওয়াত করে এখানে সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। যে 2013 সালে বিগত ফ্যাসিবাদী সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে গণমাধ্যম বিরোধী একটি কালো আইন প্রণয়নের জন্য একটি খসড়া প্রণয়ন করেছিল। সেই থেকে আমাদের আন্দোলন অব্যাহতভাবে চলেছে। তো আমরা আমাদের এই আন্দোলনগুলো সব গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ করতে পারেনি, কারণ সে সময় ফ্যাসিবাদী সরকারের একটি কিছু কিছু কথা হয়তো পত্রিকা এসেছে, গণমাধ্যম এসেছে, অনেক অজানা কথাই আসলে আপনারা জানেন না এবং অনেকেই জানে না, এবং সেটা কখনো ইতিহাসের সামনে আসবে কিনা সেটা আমরা জানি। সালাউদ্দিন ভাইকে পাশে থাকার পরে এই কথাগুলো মনে পড়ে। এই আন্দোলনে বিশেষ করে দেশের বাইরে থাকলেও সালাউদ্দিন ভাইয়ের সাথে আমি এবং আমাদের সাধারণ সম্পাদক রাশেদ থেকে আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত কোথায় ছাত্রদের কে সম্পৃক্ত করতে হবে, কোথায়
যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কাজে তাদের যে সারা দেশের নেতা করবে, কোথায় যুব দলের সহযোগিতা লাগবে, কোথায় কি করতে হবে, ছাত্র দল কিংবা বিএনপির মূল দল, যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সালাউদ্দিন ভাই আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছিলেন যে রাশেদ কিংবা নূর যেভাবে বলে যেখানে আপনারা ওদেরকে সাপোর্ট করেন। আর এগুলো বলতে গেলে আধা ঘন্টা লাগবে বিস্তারিত কথা বলা। বিশেষ করে একটা খালি ঘটনা একটু শেয়ার করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল, সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে, সেই দিনে আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে। তখন সেই রাতে কিন্তু সালাউদ্দিনের সাথে আলোচনা করেছিলাম যে শিক্ষার্থীদের উপরে হামলা হতে পারে, এখানে সংগঠিত শক্তি হিসেবে ছাত্র দল এবং শিবিরকে ছাত্রদের পাশে থাকতে হবে। এবং সালাউদ্দিন ভাই সাথে সাথে ছাত্র দলের সভাপতি সেক্রেটারিকে বলেছেন এবং তারাও আমাদের সাথে কথা বলেছে এবং কিভাবে শিক্ষার্থীদের পাশে থাকা যায় এবং শিক্ষার্থীদের যেন আক্রান্ত না হয়, ছাত্র দলের সহযোগিতা কিংবা শিবিরেরও সহযোগিতা আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম। শুধুমাত্র এই একদিনের ঘটনা না, এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল, কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে, সহযোগিতা করেছে, ঢাল হয়েছে। এই জন্য আমরা বলছি যে যারা আসলে এই গণ অভ্যুত্থানকে যদি 10-15 দিনের আন্দোলন কিংবা 36 দিনের করে আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন, তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে। এটা ঠিক 10-15 দিনের কোনো আন্দোলন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রামের ইতিহাস রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে 2009 সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে, তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত 16 বছরে প্রায় 3500 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, 6.5 শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না, তাদের কোনো সুনির্দিষ্ট অপরাধ ছিল না। তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে। বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছেন, সাংবাদিক সাগর রুনির কথা। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি। এমনকি এই সাগর রুনির হত্যাকাণ্ডের এই মুভমেন্টকে ব্যবহার করে ইকবাল সুবহান চৌধুরীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা হয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু সাগর রুনির হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্চার ছিলেন উপদেষ্টা পর থেকে। আমি সালাউদ্দিন ভাইয়ের সাথে শেয়ার করছিলাম, যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন, অনেক কথা জানেন, অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সবকিছু জানা সম্ভব হয় নাই। এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসে আমরা বাধার সম্মুখীন হয়েছি। অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না, এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার, এটা তো আমরা প্রত্যাশা করি না। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দলদাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক, যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোন কোন ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা সেটা বাহাবা দিচ্ছে। কেন? সে আমার একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী, সংবাদকর্মী, তাদের একটা সীমাবদ্ধতা আছে। কারণ আমাদেরকে বলতো যে ভাই অনেক নিউজ আমরা হাউসে জমা দেই কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই, এখন এটা প্রচার করবে কি না এটা তো হাউসের পলিসি। কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন, আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না। এটাও ঠিক যে যারা মাঠের সংবাদকর্মী তারা তো নীতি নির্ধারণী পর্যায়ে না, কাজেই
স্ক্রোলটা কি হবে, নিউজটা কি হবে, কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে। এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় হচ্ছে অনেক টক শোতে যেতাম, আমি দেখতাম যে ওই দিক থেকে টক ব্যাক হয়তো তাকে গাইড করতেছে, লাইক বিএনপির কোন নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায়, আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায়। তো এয়ারফোন থেকে একটু সাইড থেকে শোনা যায়, যদি কে বলতেছে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরেন, তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রডিউসার কিংবা উপস্থাপকরাও এত একটা দলদাস ভূমিকা নিয়েছেন, যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতাটা, বিশেষ করে ধরেন ৭১ টিভি, সময় টিভি, আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে। আমার নাম্বারটা পাবলিক, আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে। কে একজনে মেসেজ করেছে আমি জানি না, মালয়েশিয়ার নাম্বার থেকে, যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে, পরবর্তীতে আরো ভালো অস্ত্র দেব। পাঠাইছি কি আমিও জানি না, আমি তো অবাক হয়েছি চালান পাঠাইছি। সেই স্ক্রিনশট নিয়ে সময় টিভি নিউজ করেছে যে ভিপি নুরের সাথে কুকি চীনের সম্পৃক্ততা, কুকি চীনের জন্য অস্ত্র আনছেন, চিন্তা করেন। এখন এই সময় টিভি স্ক্রিনশটটা কোথায় পেয়েছিল? কিন্তু ৭১ টিভি যে ধরনের প্রোগ্রাম করেছে, এখন যদি সময় টিভি ৭১ টিভির পলিসি চেঞ্জ, আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট হইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে। কিন্তু আমরা অনুরোধ করব, এই গণ অভ্যুত্থান আমাদের জাতি গড়ার, সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে, আসুন আমরা এটা হালায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যায়। এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটি কয়েক ছাত্র কিংবা ছাত্র নেতাদের ভূমিকাটা না, সারা দেশে বাংলাদেশের ইতিহাসে ৬৯ গণ অভ্যুত্থান অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোথাও এইভাবে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোনো গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীতে হয়েছে কিনা আমার জানা নাই। সিনিয়ররা থাকলে তারা বলবেন। এইভাবে আপনারা দেখেছেন এই আন্দোলন কিন্তু ধানমন্ডি বলেন, বনানী বলেন, গুলশান বলেন, এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল। সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যে। তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিলাম, পাশে ফাঁসুর ফুসুর করে বলছে ভাই আন্দোলন একটু ঝিমিয়ে পড়তেছে, কিছু বলেন, আপনারা বললে মাঠ গরম হবে, লোকজন এনকারেজ হবে। তো তখন বলেছিলাম যে ৯০% শেষ, 10% ধাক্কা দিতে বলেন। কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয়, আমি খসরু ভাই, রিজভী ভাই, জামাতের সেক্রেটারি, আমরা একই প্রিজন বেড়েছিলাম। আমরা এই টিভির গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ, দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে, তাদের থেকে প্রিজন ব্যান্ড থেকে আমরা স্লোগান দিচ্ছি, মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি। আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে, অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার ছাদ থেকে আসছে, কোথা থেকে আসছে কেউ জানতেছে না, তাদেরও জীবনের ঝুঁকি ছিল। এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে, সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে। কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধাভোগী, তারা বিএনপি না, তারা জামাত না, তারা কোন রাজনৈতিক দলে, আমি মনে করি তারা সুবিধাভোগী। এখন বিভিন্ন হাউস দখল করার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া, চাকরিচ্যুত করা, এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে। সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি, সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি, তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায়? রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো, বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না। এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে কি করেছে আপনারা দেখেছেন। পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না, সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে। আমরা চাই তো গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে, একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে। তাদেরকে এখন অন্তত ডিজিএফআই, এনএসএর অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে, ওকে টক শোতে ডাকা যাবে না, এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না। এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন, অনেকদিন ধরে আমাকে বলেছেন, আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে, যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতাটা পাবে। এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয়করণ করব, দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না। একটা কথা বলতে হচ্ছে যে আপনারা
চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন 5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। অনেক ধরনের আন্দোলন হচ্ছে, এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে, সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে। এবং আমার একটা কথা আপনি এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতে চান, আমার কথা পরিষ্কার, শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আকস্মিক ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো, সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে, একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে, ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে। ডিসেম্বর পর্যাপ্ত সময়, এখন জানুয়ারি মাস, আরো আপনার 11 মাস সময় আছে। কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন, ডিসেম্বর সম্ভব নির্বাচন, এবং সংস্কার কতটুকু করবেন সেই সংস্কারের বৈধতা কারা দেবে, রাজনৈতিক দল, নির্বাচিত পার্লামেন্ট। অবশ্যই আমরা এই সরকার কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভ গুলো নেয়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই, বৈধতাটা দিবে রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মনমতো প্রস্তাবনা দিয়ে যায়, সংস্কার করতে চায়, সেটা কিন্তু পরবর্তী সরকার আসলে টিকবে না। আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো করুন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেয়া প্রয়োজন, ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এটাকে প্রশ্ন তুলতে না পারে, তার জন্য এই আন্দোলনের, গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে ঘোষণাপত্রের মাধ্যমে। কিন্তু এই ঘোষণাপত্রে অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলনেই আছে কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণঅভ্যুত্থান, এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম 2018 সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে 9 মাস, এই আন্দোলন করেছিলাম আমরা 17 ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত, 8.5 মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম। একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন, এগুলো তরুণদেরকে সাহসী করেছিল, উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম, এগুলো একই আজকের এই গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং এখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকে গ্লোরিফাই করি, বাকি 16 বছরের যারা আত্মত্যাগ করেছে, সংগ্রাম করেছে, তাদের কথা স্মরণ না করি, এটা অন্যায় হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, আমি মনে করি শুধু জুলাই গণঅভ্যুত্থান না, গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে যারা নিষ্পেষিত, নির্যাতিত হয়েছে, অঙ্গ হারিয়েছে, প্রাণ হারিয়েছে, সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সম্মাননা জানানো। জুলাই গণঅভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, এবং সেই ঘোষণাপত্র অবশ্যই এই 16 বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকেই যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে সেটা উল্লেখ থাকতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে, আমরা এটা চাই। এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই, আমাদেরকে দাওয়াত করে এখানে সম্মানিত করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি। এবং আপনাদের যে কোনো কর্মসূচিতে আমার এবং আমাদের দলের গণ অধিকার পরিষদের সমর্থন আপনাদের সাথে থাকবে, সাংবাদিকদের অধিকার আদায়ে আমরাও বদ্ধপরিকর, এইটুকু আপনাদেরকে এনশিওর করতে পারি। সবাই ভালো থাকবেন। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির আয়োজক সংগঠনের গণমাধ্যম কর্মীবৃন্দ এবং যারা খবর করতে এসেছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি আমার পূর্ববর্তী বক্তব্য শুনছিলাম, প্রধান অতিথি বক্তব্য শোনার জন্য আমরা
অপেক্ষা করছেন। আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি যে আমার আরেকটি প্রোগ্রাম থাকার কারণে এখানে আসতে একটু দেরি করেছি। তো এই জন্য আমাকে এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে দুইটি কথা বলার সুযোগ আমি নিয়েছি। তো আয়োজকদের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, তো আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসাবে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকারের 16 বছরে ঢাকা সাংবাদিক ইউনিয়ন গণমাধ্যম কর্মীদের অধিকারের জন্য, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমরা দীর্ঘ আন্দোলন করেছি। আপনারা জানেন যে 2013 সালে বিগত ফ্যাসিবাদী সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে গণমাধ্যম বিরোধী একটি কালো আইন প্রণয়নের জন্য একটি খসড়া প্রণয়ন করেছিল। সেই থেকে আমাদের আন্দোলন অব্যাহতভাবে চলেছে। তো আমরা আমাদের এই আন্দোলনগুলো সব গণমাধ্যমে প্রচার এবং প্রকাশ করতে পারিনি, কারণ সে সময় ফ্যাসিবাদী সরকারের একটি হুমকির মধ্যে তারা ছিল। আপনারা জানেন যে এই বিগত সরকারের আমলে এই জুলাই বিপ্লবের আগে 58 জন সাংবাদিক নিহত হয়েছে সেই ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনীর হামলায় বিভিন্ন সময়। সেই তালিকাটি আপনাদের কাছে আমরা বিভিন্ন সময় প্রকাশ করেছি। এবং এই জুলাই বিপ্লবে আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছে, যার মধ্যে ছিল আমাদের মেহেদি হাসান, এরপরে এটিএম তোলাব আলী, শাকিব হোসেন, তাহির জামান প্রিয়, প্রদীপ কুমার সহ 5 জন সাংবাদিক এই বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের শেষ সময় অর্থাৎ জুলাই বিপ্লবে শাহাদাত বরণ করেছে। আজকে আমরা সেই সাংবাদিকদের শাহাদাতের সাথে সাথে এই জুলাই বিপ্লবে এখানে একটি পরিসংখ্যান উপস্থাপন করা হয়েছে, একটি তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যটি নিয়ে দ্বিমত আছে। কেউ কেউ বলেছে যে এই জুলাই বিপ্লবে প্রায় 2000-এর মতো ছাত্র জনতা নিহত হয়েছে। কোনো কোনো পরিসংখ্যান এসছে 1500, 1600, এখানে সম্ভবত 858 জনের একটি তালিকার কথা বলা হয়েছে। এটি এখনো মানে সর্বসম্মতভাবে এই তালিকার সংখ্যাটি আমার মনে হয় নির্ধারিত হয়নি। আমি যে কথাটি বলতে চাই যে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আমাদের যে বিপ্লব, যে সংগ্রাম ছিল, আমরা মনে করি যে আমরা 5ই আগস্ট সেই সংগ্রামের প্রাথমিক সফলতা আমাদের এসেছে। কারণ হচ্ছে যে বিগত 16 বছর 17 বছরে আমরা সাংবাদিকতা করতে পারিনি। আপনারা সাক্ষী সবাই, এখানে গণমাধ্যম কর্মীরা। বিগত হাসিনা সরকারকে ফ্যাসিবাদের দানবে পরিণত করার জন্য গণমাধ্যমের একটি বড় ভূমিকা ছিল এখানে। সেই ভূমিকা যারা পালন করেছিলেন, গণমাধ্যমের যে অংশটি, আমরা গণমাধ্যম মালিকদেরকে বলেছিলাম যে এদেশের একটি গণমাধ্যম এই সরকার যাতে বন্ধ করতে না পারে, সেজন্য আমরা গণমাধ্যমের পাশে থাকবো। কিন্তু আপনাদের নিশ্চিত করতে হবে গণমাধ্যম, যেসব গণমাধ্যম সরকারকে ফ্যাসিবাদের দানবে পরিণত করেছিল, সেই দানবদের, সেই ফ্যাসিবাদের দোষরদেরকে আপনাদের গণমাধ্যম থেকে সরাতে হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে, কষ্টের সাথে লক্ষ্য করছি যে সেই গণমাধ্যম মালিকরা এখনো সেই ভূমিকা গ্রহণ করেননি, সেই উদ্যোগ গ্রহণ করেননি। তো আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই। যারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চান, সাদাকে সাদা, কালোকে কালো বলতে চান, তাদের কোনো ভয়ের কারণ নাই। আমরা এগিয়ে চাই এবং বর্তমান সরকার সেই সুযোগ দেওয়ার জন্য বদ্ধপরিকর। তারা বলেছেন যে আমরা যদি কোনো অন্যায় করি, আমাদের অন্যায়গুলো আপনারা তুলে ধরবেন, আমাদের ভুলগুলো তুলে ধরবেন, আমাদের ভালো কাজ যেমন ধরবেন, তুলে ধরবেন, আমাদের অন্যায়গুলো তুলে ধরবেন। সুতরাং এই সরকারের কাছ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই বলে আমরা মনে করি। গণমাধ্যমের একটি স্বাধীনতা ফিরে এসেছে, কিন্তু বিগত সময় এই স্বাধীনতাটি আমরা পাইনি। যখনই আমরা এই স্বাধীনতার কথা বলেছি, তখন আমাদেরকে এই সচিবালয় থেকে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। ভিন্ন মতের সাংবাদিকদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়নি। আপনারা জানেন ভিন্ন মতের যে কোনো গণমাধ্যম ছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে আমরা যখন এই গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি, আজকে আমরা কাউকে বাদ দিয়ে বলছি না যে এদের স্বাধীনতা দিতে হবে, এদের দিতে হবে না। যারা গণমাধ্যম কর্মী, যারা সাংবাদিকতা করবেন, তাদের
সম্পূর্ণ স্বাধীনতা এবং তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই সরকারকে। সুতরাং এই কথাটি আমরা যখন বলছি, সাথে সাথে আমরা বলছি যে যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করছেন তাদের গণমাধ্যমে সাংবাদিকতা করবার অধিকার নেই। যারা দালালি করেছে তারা দালাল, তারা সাংবাদিক নয়। আর যারা সাংবাদিকতা করবে তাদের দালালির প্রয়োজন হয় না। এদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, এদেশের পেশাজীবীরা, এদেশের প্রশাসনের কর্তা ব্যক্তিরা, জনগণের যারা সেবক, তারা সাংবাদিক, তাদেরকে সাংবাদিকরা তোয়াজ করবে কেন? তারা সাংবাদিকদের পেছনে আসবে তাদের প্রয়োজন হলে, সাংবাদিকরা তাদের কাজটি করবে। সুতরাং আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আমরা সেই সাংবাদিকতা করতে চাই যে সাংবাদিকতা সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। আজকের এই দিনে আমাদের এই জুলাই বিপ্লবের 5 জন সাংবাদিক সহ এই সরকারের আমলে যে 63 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, এই প্রত্যেকটা বিচার আমরা চাই। এবং সাথে সাথে জুলাই বিপ্লব সহ বিগত সরকারের আমলে যতগুলো হত্যা হয়েছে, খুন হয়েছে, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা করা হয়েছে, এর সাথে যারা জড়িত, সে যে ব্যক্তি হোক না কেন, সে রাজনৈতিক কর্মী হতে পারে, সে প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি হতে পারে, সে গণমাধ্যমের কর্মী হতে পারে, সবাইকে বিচার দেওয়া করতে হবে। সেই দাবি আজকে এখান থেকে জানাচ্ছি। সুতরাং আসুন, আমি আর কথা না বাড়িয়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য আমি আমার মাইক ছেড়ে দিচ্ছি। আমার কথা শোনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, এই আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিকদের পাশে ছিলেন এবং এখনো আছে, এবং জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিক শহীদ হয়েছে তাদের জন্য সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, আপনারা যারা সামনে বসে